দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আহসান এইচ মনসুরকে। 2026-27 অর্থ বছরের জন্য বরাদ্দ 1 লাখ কোটি টাকা কমিয়ে এডিপির সুপারিশ পূর্ববর্তী সরকারের। বিষয়টিকে বাস্তবতা বিবর্জিত ও মূল্যহীন বলছেন বিশ্লেষকরা। সরবরাহ বাড়ার পরও বাড়তি দরে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। সরকার নির্ধারিত দরের চেয়ে 500 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হলো আহসান এইচ মনসুরকে। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমানকে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার দুপুরে আহসান এইচ মনসুর সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি পদত্যাগ করেননি। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রেষারেষিতে বেশ কয়েকদিন হলো গভর্নরের বিরুদ্ধে আন্দোলন করে আসছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এর মধ্যে 3 কর্মকর্তাকে শোকজ ও বদলি করেন গভর্নর। প্রতিবাদে বুধবার সকালে গভর্নরের পদত্যাগ দাবি করে সমাবেশ করে ব্যাংকের কর্মকর্তারা। কর্মকর্তা কর্মচারীদের অন্যায্যভাবে যেসব সুবিধাদি কর্তন করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকিং সার্ভিসকে দুর্বল করার জন্য অতীতে কোনো একটি সুবিধাও গভর্নর মহোদয় পুনর্বহাল করেননি। চুক্তিভিত্তিক নিয়োগ করতে হলে বোর্ডের পূর্ব অনুমোদন লাগে, কিন্তু উনি ওটা না করে উনাকে এক্সটেনশন দিবেন। উনি জানতেন না গভর্নর মহোদয়? অবশ্যই জানতেন, কিন্তু উনি জানেন এক্সটেনশনের কেস যদি বোর্ডে দেওয়া হয় বাতিল হতে পারে। কর্মকর্তাদের প্রতিবাদ সভার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন আহসান এইচ মনসুর। এ সময় তিনি বলেন, স্বার্থান্বেষী একটি মহল বিশৃঙ্খলা তৈরি করছে। কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তারই কোনো অধিকার নাই এইসব বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য। এটা তাদের আওতাভুক্ত কোনো ইস্যু নয়, হতে পারে না, কোনো দেশে কোথাও হতে পারে না, এবং সেই কারণেই আমরা তাদের উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছি। এর মধ্যে গুঞ্জন ওঠে নতুন গভর্নর নিয়োগের। বেলা 2:48 কেন্দ্রীয় ব্যাংক ভবন থেকে বের হওয়ার সময় আহসান এইচ মনসুর জানান তিনি পদত্যাগ করেননি। এদিকে বিকেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। নতুন গভর্নর হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে, শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। 2024 সালের 14 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় আহসান এইচ মনসুরকে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 67 বছর পর্যন্ত গভর্নর পদে নিয়োগের বিধান ছিল। তবে আহসান এইচ মনসুরের বয়স নির্ধারিত বয়সসীমার চেয়ে 5 বছর 8 মাস বেশি হওয়ায় আইন সংশোধন করে তাকে এই পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রায় 17 মাস গভর্নরের দায়িত্ব পালন করেন আহসান এইচ মনসুর। এ সময় বেশ কয়েকবার তার বিরুদ্ধে বিক্ষোভ করেন ব্যাংক কর্মকর্তারা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বারবার বড় লক্ষ্য নির্ধারণ আর সীমিত বাস্তবায়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে এমনটাই যেন নিয়মে পরিণত হয়েছে। সেই ব্যবধান থেকে বেরিয়ে আসতে 2026-27 অর্থ বছরের জন্য 1,86,000 কোটি টাকার এডিপির সুপারিশ রেখে গেছে অন্তর্বর্তী সরকার। যদিও বিশ্লেষকরা বলছেন এমন সুপারিশের বাস্তব কোনো ভিত্তি নেই। অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক সরকারের চিন্তাভাবনার মিল না থাকায় এটি আটকে থাকবে কাগজে কলমেই। চলতি অর্থ বছরের জন্য এডিপির বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,000 কোটি টাকা, যেখানে অর্থ বছরের প্রথম 7 মাসের প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা গেছে 50,556 কোটি টাকা। তার আগে 2024-25 অর্থ বছরে এডিপির জন্য বরাদ্দ ছিল 2,78,000 কোটি টাকা, যদিও ব্যয় হয়েছিল মাত্র 1,54,000 কোটি টাকা। 2023-24 জন্য প্রায় 3.5 লাখ কোটি টাকার বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছিল 2,05,000 কোটি টাকা। একইভাবে অন্যান্য অর্থ বছরেও এডিপির বরাদ্দের চেয়ে অনেকটাই পিছিয়ে বাস্তবায়নের হার। এটাও একটা প্রতিযোগিতা আছে যে কোন সরকার কত বেশি আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরি করতে পারে, যাতে তার কৃতিত্ব নিতে পারে যে না, আমি বার্ষিক উন্নয়নের জন্য অনেক বেশি ব্যয় করছি। প্রশাসনিক কিছু জটিলতা আছে, তারপরে আছে সক্ষমতার ঘাটতি বলবো আমি, এবং সমন্বয়, এই 3টে মোটা দাগে, এবং আরেকটা পাশে আছে এর মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ। এই 4-5টা কারণে কিন্তু আমার বাংলাদেশে কখনো এডিপি বাস্তবায়নটা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা যেতে পারে না। বরাদ্দ আর বাস্তবায়নের এমন ব্যবধান দূর করতে আগামী অর্থ বছরের জন্য
একটি সুপারিশ রেখে গেছে অন্তর্বর্তী সরকার, যেখানে বলা হয় রাজনৈতিক কারণে দেশের এডিপির বড় লক্ষ্য নির্ধারণের এই সংস্কৃতি তৈরি হয়েছে। তাই উচ্চাভিলাষী এই লক্ষ্যের সাথে মিল খুঁজে পাওয়া যায় না বাস্তবায়নের অঙ্কে। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের জন্য আগের এডিপিগুলো থেকে অন্তত 1 লাখ কোটি টাকার মতো কমিয়ে 1,86,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার, যদিও এটিকে মূল্যহীন ও বাস্তবতা বিবর্জিত বলছেন অর্থনীতিবিদরা। এই ধরনের আপনার একটা যে রিকমেন্ডেশন দেয়া, এটা কাগজে কলমেই ব্যাপার, এটা এর বাস্তব কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। কারণ এই সরকার তো আগের সরকারের লিগেসি নিয়ে চলবে না, তার নিজস্ব চিন্তা যে আছে সেটাই তো তারা বাস্তবায়ন করবে। বাজেট কমিয়ে দেওয়া মানে কিন্তু অর্থনীতির জন্য ভালো না। আমরা অর্থনীতির সমিতিতে কথা সবসময় বলি যে বাজেট একটা বড় আকারের বাজেট, যা হয় তার চুপ করার সক্ষমতা বাংলাদেশে আছে। অন্য জায়গায় আমি নজর না দিয়ে শুধু ওই বাজেটের হিসাবটা করে কম করে করলাম, আমি বরাদ্দ কমাই দিলাম, রাজনৈতিক প্রকল্পগুলোকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু আসলে আমি আমার অর্থনৈতিক গতিকে আমি কিন্তু সচল রাখতে পারবো না। তবে আগামী বাজেটে এডিপির লক্ষ্য নির্ধারণে সরকারকে পুরনো কৌশল থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সাথে ক্রমবিন্যাস করে ইস্তেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSX 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,554-তে। হাত বদল হয়েছে 565 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 154টির, কমেছে 167টির, আর অপরিবর্তিত আছে 72টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট বুলিশ সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। ইন্ডেক্স অ্যারাউন্ড 12 পয়েন্ট বেড়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 5,555 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের টার্নওভার ছিল প্রায় 600 কোটি টাকার মতো। পার্সেন্টেজের দিক থেকে আজকে 40% কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে, কমেছে 42%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 18% কোম্পানির প্রাইসে। সেক্টরের দিক থেকে আজকে ব্যাংকিং সেক্টর সবচেয়ে বেশি ট্রেড হয়েছে, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এলপি গ্যাসের সরবরাহ বাড়লেও কমেনি দাম। 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1,800 থেকে 1,900 টাকা পর্যন্ত, যা সরকার নির্ধারিত দরের চেয়ে 450 থেকে 500 টাকা বেশি। খুচরা বিক্রেতারা জানান বাড়তি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে তাদের। আর সরবরাহকারীদের দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির বাড়তি দর আর অসাধু ব্যবসায়ীদের কারণে কমছে না দাম। রঞ্জিবুল মিসানের রিপোর্টে বিস্তারিত। কথা ছিল রমজানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সরবরাহ স্বাভাবিক থাকবে, দামও থাকবে সরকার নির্ধারিত। অথচ রমজানের সপ্তাহখানেক পরে সরবরাহ বাড়লেও স্বাভাবিক হয়নি দাম। রাজধানী জুড়ে 12 কেজি ওজনের প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1,800 থেকে 1,900 টাকা দরে কোম্পানি ভেদে, যেখানে ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডার সরকার নির্ধারিত দর 1,356 টাকা। বসুন্ধরা 1800, ওইটা 1800, এটা 1700, আমরা পোষাই দিয়া 100 টাকা থাকে। যেভাবে কিনে ওইভাবে আমরা 100 টাকা বেনিফিট রেখে আমরা হোম ডেলিভারি দিয়ে মাল সেল করতেছি। এখন আমাদের মতো নিম্ন শ্রেণীর আয়ের, মধ্যবিত্ত আয়ের মানুষ আমরা কোন পথে যাবো এখন? আমরা সরকারি হিসেবে দেশে এলপি গ্যাসের বার্ষিক চাহিদা প্রায় 17 লাখ টন, যার 80% ব্যবহার হয় বাসাবাড়িতে রান্নার কাজে, 12% লাগে শিল্প কারখানা আর বাণিজ্যিক প্রতিষ্ঠানে, বাকি 8% অটো গ্যাস হিসেবে যানবাহনে ব্যবহৃত হয়, যার সরবরাহ করে সরকার অনুমোদিত 52টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের কারণে সরকার নির্ধারিত দামে গ্যাসের সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরাও। উচ্চ মূল্য হওয়ার কারণ একটা হচ্ছে যে এখন যারা ক্রেতা কিনে আনছেন, ইম্পোর্ট করছেন, ওনারা অনেক উচ্চ মূল্যে কিনছেন। 2 হচ্ছে কস্ট অফ এভরিথিং। আপনি ট্রান্সপোর্টেশন কস্ট বলেন, একটা রিটেলার পয়েন্টে দোকানের ভাড়া বলেন, শ্রমিকের বেতন বলেন, সবগুলা দাম বেড়েছে। এটা কিছু কিছু লোক সুযোগ নিচ্ছে। এই সুযোগটা কিন্তু তাদের প্রয়োজনের তাগিদে এই সুযোগটা নিচ্ছে, কিন্তু গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে। তথ্য বলছে 2023 সালে এলপিজি আমদানি হয়েছিল 12,75,000 টন, 2024 সালে যা বেড়ে দাঁড়ায় 16,10,000 টনে। আর গেল বছর তা কমেছে নানা জটিলতায়। আমদানি হয়েছে
14,65,000 টন। ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত এলপিজি এসেছে 90,000 টনের বেশি। গেল বছরে একই সময়ে যা ছিল 63,000 টন। সেই হিসেবে আমদানি বেড়েছে 44%। যদি কেউ মজুত করে বা অতিরিক্ত দামে বিক্রি করে, সেখানে অনেকগুলো আইনে, ভোক্তা অধিকার আইনে যেমন আছে, একইভাবে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা, এবং আমরা বারবার এটা বলে আসি। কিন্তু এখানে দেখলাম যে সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন এখানে নীরব ভূমিকায় রয়েছে। সেই জায়গায় বলবো যে এটার সাথে দায়িত্বশীল যারা আছে তারা এখানে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে এই নতুন সরকার কিন্তু তাদের জনপ্রিয়তার বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। হিসাব বলছে প্রতি বছর 10% হারে বাড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির চাহিদা। সেই হিসাবে বাড়াতে হয় সরবরাহ। ব্যবসায়ীদের দাবি 2030 সাল নাগাদ দেশে এলপিজির চাহিদা বেড়ে দাঁড়াতে পারে 30 লাখ টনে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বিভিন্ন অঞ্চলে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কিছুটা কমেছে, তবে বাড়তি মাছ ও মাংসের দাম। সিরাজগঞ্জ, গাইবান্ধা ও লক্ষ্মীপুরের সবজির বাজারে কিছুটা দাম কমেছে। ইফতারে ভোগ্যপণ্য লেবু, শসা, বেগুন, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম গত 3 দিনের তুলনায় প্রায় অর্ধেকে নেমেছে। তবে সরবরাহ কমের অজুহাতে এখনও বাড়তি মাছ ও সব ধরনের মাংসের দর। এদিকে যশোরের সবজির পাশাপাশি চিরা ও আটা ময়দার দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রকারভেদে খেজুরের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। রমজানের দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজার পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার সিটি মেয়রের বাজার পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়ম ও প্রকাশ্যে মূল্য তালিকা না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফুটপাতে যত্রতত্র মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এদিকে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে সকাল থেকে নোয়াখালীর সুবর্ণচরে বাংলা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের কারণে দুটি প্রতিষ্ঠানের মালিককে 7,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোলার সর্বদক্ষিণে সমুদ্র ও সুন্দরবন বেষ্টিত দ্বীপ চরকুকরিমুকরি। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে আশানুরূপ বিকাশ ঘটেনি এই পর্যটন স্পটের। এছাড়া নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্ভোগে পড়তে হয় ঘুরতে আসা প্রকৃতি প্রেমীদের। ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এক পাশে সমুদ্র, আরেক পাশে ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন, মাঝে লাল কাঁকড়ার দ্বীপ চরকুকরিমুকরি। ভোলার চর ফ্যাশনের কচ্ছপিয়া থেকে লঞ্চে উঠে ঘণ্টাখানিকের যাত্রায় পৌঁছানো যায় চরকুকরিমুকরিতে। পথে যেতে যেতে চোখে পড়বে ম্যানগ্রোভ রানী সুন্দরবনের অপরূপ শোভা। পথের দুধারের নৈসর্গিক দৃশ্যে মন হারাবে যে কোনো প্রকৃতিপ্রেমী। শীতের শুরুতেই চরকুকরিমুকরিতে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা শুরু হয়। সাদাটে বালুর বুকে লাল কাঁকড়ার দুষ্টুমিতে মুগ্ধ হয় তারা। আরও রয়েছে নীল সমুদ্র আর সুন্দরবনের অপরূপ শোভার অনন্য মেলবন্ধন। দুইটা প্লেস একসাথে রয়েছে, ম্যানগ্রোভ উইথ হচ্ছে যে সমুদ্রের বিচের একটা ভিউ, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা প্লেস, যেটা হচ্ছে আমরা বাংলাদেশের অন্য কোনো প্লেসে কিন্তু একসাথে এই জিনিসগুলো উপভোগ করতে পারি না। চলাচল ব্যবস্থা তো বেশি ভালো না, একটু উন্নত হলে এটি একটু পর্যটন ক্ষেত্রটা আর একটু ভালো হতো। বিভিন্ন জায়গায় স্ল্যাবগুলো ভাঙা, দেখা যাচ্ছে আমরা যখন বাচ্চাদের নিয়ে আসবো তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। কুকরিমুকরির নারিকেল বাড়িয়া সমুদ্র সৈকতে পর্যটকদের অনেকেই তাঁবু টানিয়ে রাত্রি যাপন করেন। তবে সৈকতে শৌচাগারের ব্যবস্থা না থাকায় মুখোমুখি হতে হয় বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতির। এছাড়া দ্বীপের নিরাপত্তা ব্যবস্থাও অপ্রতুল। এই দুই সমস্যা কাটিয়ে উঠলে আরও পর্যটনমুখী হয়ে উঠবে এই স্পট, এমনটাই প্রত্যাশা স্থানীয় ও পর্যটকদের। বিভিন্ন জায়গায় স্পটগুলা কচিবা থেকে ঘুরে দেয়, যে এখানে কুকরিমুকরি ওয়াশরুম আর টিউবওয়েলের সমস্যার কারণে ফ্যামিলিগুলো আইসা থাকতে পারতেছে না। স্থানীয় ব্যবসায়ীদের সাথে সবসময় আলাপ আলোচনা রাখছি, যাতে করে পর্যটকদেরকে কোনোভাবে হয়রানি না করায় এবং তাদের যাতায়াত খাওয়া দাওয়া ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করে। এবং ইনশাল্লাহ আমরা আশা করি এবং স্থানীয়বাসীরা আশা করে যে আগামীতে আরো পর্যটক কুকরিমুকরিতে আগমন করবে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা নিয়ে তা যথাযথ কার্যকর করা সম্ভব হলেই বদলে যাবে এই পর্যটন স্পটের চিত্র। পরিকল্পিত প্ল্যান না থাকার কারণে এখানে ওইভাবে পর্যটন ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি, যেটা হচ্ছে বড় সীমাবদ্ধতা। মাস্টার প্ল্যান তৈরি করার মাধ্যমে কমিউনিটিকে প্রাধান্য দিয়ে প্রকৃতি এবং পরিবেশ ভিত্তিক যদি এখানে প্ল্যানের আলোকে কার্যক্রম বাস্তবায়ন করা হয়, এটা বাংলাদেশ এবং বিদেশি পর্যটকদের জন্য অন্যতম একটা স্থান হতে পারে। উপকূলীয় বন বিভাগ ভোলার যে চর অঞ্চল এবং এর ভোলার যে সৌন্দর্য আছে সেটা যেন
পরিবেশ বান্ধব হয় সে লক্ষ্যে কাজ করছি এবং পর্যটকরা যেন অবাধে ঘুরে সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা টয়লেট সহ অন্যান্য যে অবকাঠামোগুলো আছে সেগুলো সংস্কার করছি। সুন্দরবনের কোল ঘেঁষে এই দ্বীপের অবস্থান হওয়ায় চর কুকরিমুকরিকে অনেকেই দ্বিতীয় সুন্দরবনও বলে থাকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।